একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি সুলতান নেই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, সুলতান ভাই কই? স্যার বললেন, সুলতানের লোকেরা এসে ডাইকা লইয়া গেছে। আমি বললাম, সুলতানের আবার লোকজন আসবে কোথেকে? স্যার বললেন, তামুক টামুক খাইবার লোকজন আর কি। আমি বললাম, গাঁজাখোরেরা আপনার বাড়ির ঠিকানা পেল কেমন করে? স্যার হাসতে হাসতে বললেন, ঠিকানা পাওয়ানোর কোনো কষ্ট নাই, ওরা গায়ের গন্ধে টের পাওয়া যায়। তারপর স্যার আসল কথা পারলেন। কয়েকদিন থেকে সুলতান নাকি স্যারকে বলছেন, আর ৩০০-র মতো ছবি সোনারগাঁয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো যদি ওখান থেকে উদ্ধার করা না যায় ছবিগুলোর কিছুই থাকবে না। সুলতানের ছবি সোনারগাঁয়ে গেল কী করে সে কাহিনীটা বলা প্রয়োজন। 1976 সালে শিল্পকলা একাডেমিতে যখন সুলতানের শিল্পকর্মের প্রদর্শনী হয়, সেই সময়ে প্রভাবশালী মন্ত্রী নুরুল ইসলাম শিশুর বেগম প্রদর্শনীতে ছবি দেখলে সুলতানের ছবির প্রতি অনুরাগী হয়ে ওঠেন। ভদ্রমহিলার বোধ হয় অল্প স্বল্প আঁকার ঝোঁক ছিল। তিনি সুলতানকে ছবি আঁকা শিখিয়ে দিতে অনুরোধ জানান। সুলতান ও রাজি হয়ে যায়। কিছুদিন মন্ত্রীদের বাড়িতে সুলতানের নিয়মিত যাওয়া আসা চলে। সেই সূত্রে নুরুল ইসলাম শিশুর সঙ্গে সুলতানের পরিচয়। একদিন কথায় কথায় সুলতান মন্ত্রী সাহেবকে জানান, এই প্রদর্শনীর শেষে ছবিগুলো নিয়ে কোথায় রাখবেন ও নিয়ে তার ভয়ানক দুশ্চিন্তা। ঢাকা কিংবা কাছাকাছি কোথাও একটু জায়গা পাওয়া গেলে সুলতান ছবিগুলো সরিয়ে নিয়ে রাখতে পারেন। নুরুল ইসলাম শিশু সাহেব সরকারি ক্ষমতা খাটিয়ে সোনারগাঁয়ের পানামে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি সুলতানকে বরাদ্দ করেন। সুলতান শিল্পকলা একাডেমি থেকে ছবিগুলো সে বাড়িতে নিয়ে যান এবং তার বিশ্বস্ত চেলা বাটুলকে নিয়ে সে বাড়িতে বাস করতে আরম্ভ করেন। এই জায়গাটি সুলতানের মনে ধরেছিল। তার পেছনে বোধ করি একটাই কারণ, এ বাড়ির ৫-৭ বাড়ি পরে জৈনুল আবেদিন লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। হয়তো সুলতানও ওরকম কিছু একটা স্বপ্ন দেখছিলেন। মাসখানেক থাকার পর অনুভব করলেন, এই দরজা জানালা বিহীন পিশাচের মতো দাঁত বের করা লাল ইটের জীর্ণ বাড়িতে সুলতানের পক্ষে বাস করা সম্ভব নয়। তিনি বাটুলকে এই বাড়িতে রেখে নড়াইল চলে গেলেন। ছবিগুলো বৃষ্টিতে ভিজতে থাকে, রোদে পুড়তে থাকে। কিছুদিন বাটুল এবং তার মাকে খাওয়া পড়ার পয়সা জুগিয়েছিলেন। বাটুল আদি পেশায় ছিল নরসুন্দর। সুলতানের আকর্ষণে জাত পেশা ছেড়ে এবং বাটুলের জননী ছিল সুলতানের শিষ্যাদের একজন। অনেকেই হয়তো জানেন না, সুলতান ছিলেন নড়াইল নম্রশূদ্র সম্প্রদায়ের কাছে একজন দেবতার মতো মানুষ। তারা গোসাই জ্ঞানেই তাকে শ্রদ্ধা করত। তার শীর্ষ শিষ্যার সংখ্যাও ছিল অনেক। সুলতান বাটুলকে সোনারগাঁয়ের বাড়িতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সেই যে চলে এসেছিলেন, সেই বাড়িতে আরেকবার মাত্র পদার্পণ করেছিলেন। জীবন ধারণের জন্য বাটুল সেই বাড়ির কাছাকাছি একটা সেলুন খুলে বসে। নড়াইল থেকে মা, বউ এবং বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে বাস করতে আরম্ভ করে। কিছুদিন পর বাটুলের মা ওই বাড়িতেই মারা যায়। আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি বাটুলকে সপরিবারে জোর করে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করে বসে এবং এটা ব্যক্তিগত সম্পত্তি লিখে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বাটুল অন্য একটা বাসা ভাড়া করে বাস করতে আরম্ভ করে। সে সময়ে আশা পোষণ করত একসময় সুলতান সেই বাড়িতে গিয়ে বসবাস করবেন। 1994 সালে সুলতান মারা যাওয়ার পর বাটুল বিশ্বাস করত এই বাড়িতে সুলতানের কোনো স্মৃতি থাকলো না। বাটুল প্রায়ই আমার কাছে আসতো এবং বলতো, সুলতানের মতো একজন মহাপুরুষের স্মৃতি কিছুতেই মুছে দেওয়া যেতে পারে না। সোনারগাঁয়ে সুলতানের স্মৃতি রক্ষার জন্য কিছু একটা ব্যবস্থা হবেই। বাটুলের এই বিশ্বাস আমার কাছে পাগলামো মনে হতো, তবু তাকে সে কথা বলতে পারিনি। 1996 সালে স্থানীয় কিছু তরুণদের নিয়ে সুলতানের মৃত্যু দিবস ওই বাড়ির সামনে উদযাপন করার আয়োজন করেছিল। আমার কাছে পাকা কথা আদায় করেছিল। ঠিক 2টোর সময়ে পানামের বাড়িটির সামনে গিয়ে হাজির হই। আমি রত্নেশ্বর নামক তরুণ
এবং বন্যা নামের এক তরুণীকে নিয়ে ঠিক সোনারগাঁয়ে গিয়েছিলাম। ওই বাড়িটির সামনে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। বাটুলকে অনেক খোঁজ করে বের করতে হলো। বাটুল জানালো সে লজ্জিত, কিন্তু আমাদের সান্ত্বনা দিতে ভুলল না। স্যার, কিছু মনে করবেন না। ফাঁকিঝুঁকি আর কদিন চলবে? কতদিন আর দেবতার জায়গা দখল করে রাখতে পারবে? দেখবেন এই বাড়িতেই শিল্পী সুলতানের শিল্পমন্দির তৈরি হবে। এই সোনার গাতেই একদিন শিল্পী সুলতানের নামের ডঙ্কা বাজবে। এরই মধ্যে বাটুল আমার কাছে আরও ৫-৭ বার আসা যাওয়া করেছে। সে এলে আমি ভারী বিব্রত হয়ে পড়তাম। কোনো রকমে যাওয়া আসা পথ খরচটা দিয়ে রেহাই পেতে চেষ্টা করতাম। তথাপি বাটুলকে আমি শ্রদ্ধা করতাম, কারণ তার মধ্যে আমি একটা পবিত্র অগ্নিশিখা জ্বলছে এরকম অনুভব করতাম। ২ মাস আগে বাটুলের ন্যাড়া মাথা বড় ছেলেটি এসে জানিয়ে গেল ১০ দিন আগে তার বাবা মারা গেছে। ছেলেটি জানালো মরবার আগেও তার বাবা মুখে ছিল সুলতান সাহেবের নাম। ছেলেটি ১০-১৫ দিন অন্তর একবার করে আসে। আমাকে স্মরণ করিয়ে দেয় তার একটি চাকরের প্রয়োজন। এখনো পর্যন্ত আমি তার কিছুই করতে পারিনি। আর আসে প্রফুল্ল। প্রফুল্লের কথাটি বলে আমি আবার রাজ্জাক স্যারের কথায় ফিরে যাব। আগুন যেমন পতঙ্গকে আকর্ষণ করে, সুলতানের প্রতিও কিছু মানুষ তেমনি আকৃষ্ট হতো। প্রফুল্ল তার একজন। প্রফুল্লের বাড়ি কুমিল্লায়। পেশাতে সে কাঠ মিস্ত্রি। বাড়িতে তার এক বুড়ো দাদা আর ছেলে মেয়ে। প্রফুল্লের বয়স ৪০ ছুঁই ছুঁই। এখনো বিয়ে করেনি। একসময় ঠিকা কাজ করতে সোনারগাঁয়ে এসেছিল। তখনই সুলতানের সঙ্গে পরিচয়। তারপর থেকেই সে ছবি আঁকতে শুরু করে। গুরু সুলতান। তিনি ভরসা দিয়েছেন, এঁকে যাও, একসময় তুমি নামকরা শিল্পী হবে। গুরুর আশীর্বাদ সম্বল করে প্রফুল্ল এঁকে যাচ্ছে। রং নেই, তুলি নেই, কিছু নেই। তথাপি প্রফুল্লের বিরাম নেই। দূর থেকে দেখলে প্রফুল্লের ছবিগুলো সুলতানের ছবি বলে ভ্রম হয়। কাছে এলে অবশ্য টের পাওয়া যায়। প্রফুল্লের যদি আরেকটু বিদ্যা থাকতো, সে যদি আরেকটু সচ্ছল হতো, সুলতানকে কেন আমি অসাধারণ একজন মানুষ মনে করতাম। এতদিনে তার একটা কারণ আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সুলতান প্রফুল্লের মতো একজন মাঝবয়সী অশিক্ষিত মানুষের মনেও শিল্পী হওয়ার বীজ বুনে দিতে পেরেছিলেন, এমন তো আর কাউকে দেখিনি। এই লেখা যখন লিখছি তার ১ সপ্তাহ আগে প্রফুল্ল এসেছিল। জামার পকেট থেকে দুমড়ানো মোচড়ানো একটা পেপার কাটিং বের করে দিয়ে বলল, স্যার পড়ে দেখুন। আমি বললাম, তুমিই পড়ে শোনাও। সে পড়ে শোনালো। ভ্যান গ এর একটি ছবি নিলামে বিক্রি হয়েছে। আমাদের টাকায় দাম উঠেছে ৫৮ কোটি টাকা। প্রফুল্ল বলল, স্যার ৫৮ কোটি টাকা অনেক টাকা। তার একটা দীর্ঘশ্বাস পড়ল, অথচ লোকটা না খেতে পেয়ে আত্মহত্যা করেছে। রাজ্জাক স্যারের কথা বলতে গিয়ে সুলতানের কথা বলতে হচ্ছে। সুলতান কথায় বাটুল এবং প্রফুল্লের কথা ঢুকে পড়েছে। এগুলো অপ্রাসঙ্গিক। তবুও বললাম, হয়তো সুলতানের ওপর আবার লেখার সুযোগ আমার হবে না। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। রাজ্জাক স্যার বললেন, সুলতানের ছবিগুলো নিয়ে আইবার কথা কইবার লাগছে ৩-৪ দিন থেইকা। হাসাই তো এইভাবে পইরা থাকলে ছবির তো কিছু থাকতো না। আমি হুদা সাহেবরে কয়া একখানা ট্রাকের ব্যবস্থা করছি। কাল আপনার হাতে যদি সময় থাকে একটু গেলে ভালো হয়। সুলতান সাহেব আপনা ভোলা মানুষ, কওনি তো যায় না কখন কি কইরা বসে। সরকারি গাড়ি ৫টার আগে ইডেন বিল্ডিংসের গ্যারেজ দিয়া আইতে হইব, নইলে হুদা সাহেবকে বিব্রত বোধ করতে হইব। হুদা সাহেবের একটু পরিচয় দেওয়া প্রয়োজন। হুদা সাহেব মানে মির্জা নুরুল হুদা। একসময় তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন। তারপরে জয়ের সময় বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি রাজ্জাক সাহেবের ছাত্র এবং অর্থনীতি বিভাগের শিক্ষকও ছিলেন।
আমি রাজি হয়ে গেলাম, বললাম যাব। তার পরের দিন ট্রাক নিয়ে সোনারগাঁয়ে চলে গেলাম। সুলতান সাহেবের নামে বরাদ্দ করা বাড়িটা দেখলাম। চুন বালি ঝরে গেলেও বাড়িটার কাঠামোটা এখনও বেশ শক্ত, কিন্তু একটাও দরজা জানালা নেই। ড্রাইভার এবং আরেকজন লোকের সাহায্যে ছবিগুলো একে একে ট্রাকে তুলতে লাগলাম। সাধারণত সুলতান খুব বড় ক্যানভাসে ছবি আঁকতেন। 1976 সালের একজন এক্সিবিশনের জন্য সুলতান 30-35টা ছোট ছোট ছবি এঁকেছিলেন। এক্সিবিশনে এই ছোট ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে পারিনি। এখন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক একটি ছবিকে জীবনানন্দ দাশের রূপসী বাংলার এক একটি কবিতার সঙ্গে তুলনা করতে ইচ্ছে হলো। সব ছবি ওঠানোর পর বাঁধাছাদা করে সব যখন ঠিক করে ফেলেছি, গোল বাঁধালেন সুলতান স্বয়ং। গেরুয়া পাঞ্জাবি পরা দাড়িওয়ালা একটা মানুষ একতারা হাতে হাজির হলো। সুলতান দাঁড়িয়ে লোকটির সঙ্গে কোলাকুলি করলেন। তারপর দুজনে গাঁজা টানতে বসে গেলেন। গাঁজার কলকিতে দম দিয়ে সুলতান মাথা দোলাচ্ছেন আর বুড়োটি শুরু করছেন একতারা বাজিয়ে গান। সুলতানকে টেনেও ওঠানো যায় না। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। কাটায় কাটায় 5টার সময় ট্রাক ইডেন বিল্ডিংসে ফেরত দিতে হবে। তারপর যেতে হবে আমার বন্ধু কুমারশঙ্কর হাজরার বৌভাতের নিমন্ত্রণে। সুলতানকে যতই বোঝায় তার একই জবাব, मैं सुल्तान है, किसी का हुक्म से कोई काम नहीं करते हो, हम अपना मर्जी से हर काम करता। দোসরা লোকটি সায় দিয়ে বলল, বিলকুল ঠিক, আপ তো সুলতান হে। এখন বুঝতে পারলাম রাজ্জাক স্যারের অনুমান কত দূর সত্য। সুলতানকে কোনোরকম আসন থেকে টলাতে না পেরে অজ্ঞতা আমি ট্রাকে উঠে বসে ড্রাইভারকে বললাম, গাড়ি স্টার্ট দিন, আমাদের 5টার মধ্যে পৌঁছাতে হবে। গাড়ি যেই আওয়াজ করে ধোঁয়া তুলে চলতে আরম্ভ করে কিছুদূর এগিয়ে এসেছে, পেছন থেকে সুলতানের কণ্ঠস্বর শুনতে পেলাম, সফা ভাই, আমাকে ফেলে যাবেন না। ছবিগুলো এনে রাজ্জাক স্যারের বাড়ির নিচের তলায় গুছিয়ে গাছিয়ে রাখলাম। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলাম। যাক, ছবিগুলো বেঁচে গেল। মাসখানেক পরে নড়াইল থেকে আবার সুলতান এলেন। এবার দেখলাম তার কণ্ঠস্বর ভয়ানক বদলে গেছে। কার কাছে তিনি শুনেছেন তার অবর্তমানে রাজ্জাক সাহেব তার ছবিগুলো বেচে দিতে পারেন। সুলতান আবার জেদ করতে আরম্ভ করলেন। ছবিগুলো আবার ট্রাকে করে নড়াইলের বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে। আমি লজ্জায় স্যারকে মুখ দেখাতে পারছিলাম না। আমি জানতাম স্যার গোপনে সুলতানকে 30,000 টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। সুলতান তার প্রায় সবটা এলিফ্যান্ট রোডের সুরিশ্রী থেকে বাদ্যযন্ত্র কিনে খরচ করে ফেলেছিলেন। আর সুলতানের ভুলে যাওয়ার ক্ষমতা অসাধারণ। যাই হোক, রাজ্জাক স্যারকে আবার ট্রাকের ব্যবস্থা করতে হলো। 2,500 কি 3,000 টাকা ভাড়া ছাড়া কেউ নড়াইলে যেতে রাজি ছিল না। ছবি তো সুলতান সাহেব নড়াইল নিয়ে গেলেন। ছবিগুলোর ভাগ্যে কি ঘটলো সেটা একটু বলা প্রয়োজন। একবার একটা দীর্ঘস্থায়ী বন্যা হলো। সুলতানের বাড়িতে খাবার নেই। তার জীবজন্তুগুলো অনাহারে ধুঁকছে। সেই নাজুক সময়টিতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের মালিক সুলতানের কাছে হাজির হলেন। মাত্র 25,000 টাকা সুলতানকে নগদে পরিশোধ করে ট্রাক ভরে ছবিগুলো আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। ওই হোটেল মালিকের কাছ থেকে চট্টগ্রামের শিল্পপতি A.K. খানের ছেলে 5-7টি ছবি কিনেছিলেন। 1987 সালে গোতে ইনস্টিটিউট সুলতানের ছবির একটা প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছিল। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। যাদের সংগ্রহে সুলতানের ছবি আছে, প্রদর্শনের জন্য ধার হিসাবে ছবিগুলো সংগ্রহ করছিলাম। সকলে সানন্দে তাদের ছবি দিয়েছেন। A.K. খান সাহেবের ছেলের কাছে যখন ছবিগুলো ধার দিতে চিঠি লিখলাম, তিনি জানালেন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে হবে এবং
প্রিমিয়ামের প্রথম ইনস্টলমেন্টের টাকা প্রদর্শনী কর্তৃপক্ষকে শোধ করতে হবে। অনেক ধরা পড়ার পর বিনা ইন্স্যুরেন্সে ছবিগুলো তিনি নিজের খরচে পাঠিয়েছিলেন এবং ফেরত নিয়েছিলেন। অবশ্য রাজ্জাক স্যারের ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে সুলতান ছবি আঁকার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সে অনেক আগের ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। সালমান রুশদির উপন্যাস মিডনাইট চিলড্রেন্স। সালমান রুশদির লেখা ইংরেজি উপন্যাস মিডনাইট চিলড্রেন্স ঢাকার বাজারে এসেছে। স্যার এক কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, পড়ছেন এবং তারিফ করছেন। ইংরেজি ভাষার ইডিয়াম ব্যবহারের পদ্ধতিটাই একবারে পাল্টায় ফেলাইছে। এতদিন পরে ইন্ডিয়ানরা ইংরেজকে উপর প্রতিশোধ লইবার লাগছে। ইংরেজ আমলে ইন্ডিয়ায় যারা ইংরেজ লিখছেন তার মধ্যে একমাত্র গান্ধী ছাড়া আর কারো লেখাই টিকব না। আমি জওহরলাল নেহরুর কথা বললাম। স্যার মাথা নাড়লেন। ওহো টিকবে না। তারপর মুলুকরাজ আনন্দের কথা বললাম। তার ইংরেজি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশদির নাম উল্লেখ করে বললেন এইরকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলে সম্ভব ছিল না। পইরা ইংরেজদেরও নৈরাজ্যেরা বইতে হইব। সালমান রুশদির উপন্যাস নিয়ে যতখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতটা মুখর হতে আমি দেখিনি। স্যার কয়েকদিন পরে মফিদুল হকের বইয়ের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘন ঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগলো, তাই একদিন জিজ্ঞেস করলাম, স্যার আপনাকে ঘন ঘন মফিদুলের দোকানে যাওয়া আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে কি? স্যার বললেন, মফিদুল আমারে 2 খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আয়না দেওয়ানের কথা দিছে। অভিধানটা আইল কি না খবর লইবার যায়। একদিন সত্যি স্যার অভিধান 2 খণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেল শেলফ থেকে আরও 5-7টা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধান চর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো, স্যার নিজেই একটা অভিধান রচনা করে বসতে যাবেন। কিছুদিনের মধ্যে দেখলাম অভিধান দুটো শেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক পরের ঘটনা, তবুও এখানে বলে ফেলি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবি খ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রন্টিয়ার নামে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকার সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারো সঙ্গে আপোষ করেনি। তার জন্য তাকে কম বিড়ম্বনাও সহ্য করতে হয়নি। সমরবাবুর মৃত্যুর পর তার ওপর তার গুণমুগ্ধ বন্ধুবান্ধবেরা একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরনো লেখাগুলোও একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাছাড়া সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটিও তিনি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা, তার ওপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়িতে যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখা মাত্রই সমর সেনের নিজের লেখা এবং তার ওপর লেখা বই শেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সমর সেনের লেখা পড়ছেন? আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাবু বৃত্তান্ত এই সবে শেষ করেছি। স্যার বলেন, 28-29 বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লেখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা হইল, সমর সেন 30 বছর
বয়সের পর আর কোনো কিছু বাংলা ভাষায় লেখেন নাই, যাও লিখছেন ইংরেজিতে। এটা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা মানুষ যার চিন্তা ভাবনার রেঞ্জ ছিল অনেক বড়। টাঙ্গাইলের থেকে আসা স্যারের এক পূর্ব পরিচিত প্রবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন, পুরনো দিনের প্রসঙ্গ সব। আব্দুল হালিম এর কথা উঠল, সেই সূত্র ধরে এলেন ওয়াজেদ আলী খান পানি। একসময় মাওলানা ভাসানীর কথাও উঠল। স্যার বলেন, একসময় মাওলানা ভাসানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তার তো আবার দুই রকমের অসুখ আছিল, পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারের অসুখটা মনে হলো আসল অসুখ। আমি তারে দেখতে হাসপাতালে গেলাম। আমারে দেখা মাওলানা সাহেব খুশি হইল। এই কথা সেই কথা নানান কথা কইবার লাগলো। মাওলানা কথা কইবার শুরু করলে অন্য মানুষের শুইনা যাওয়ান ছাড়া গতি আসিল না। মাওলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপর কইলেন দুইটা হাই স্কুল দিছি, একটা বেটা ছেলেদের একটা মেয়েদের। আমি কইলাম, এই কামটা ভালো করছেন। মাওলানা সাহেব শুইনা কথা কইতে আসছিলেন, শুইয়া কথা কইতে আসছিলেন। আমার কথা শুইনা উইঠা বইলেন। আমার চোখের ওপর চোখ রাইখা কইলেন, তুমি কি কইবার চাও? আমি জবাব দিলাম, স্কুল দুইটা কইরা ভালো করছেন। মাওলানা সাহেব সেন্স আসিল খুব কিন, আকারে ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুঝা নিতে পারতেন। তারপর স্যার বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বলেন, বেঙ্গলের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাই টপ হেভি। এখানে সাপোর্টিং কোনো কলেজ তৈরি করার আগে 1858 কলকাতা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এইরকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজ তৈরি হয়েছে। এখন গ্রামে গঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ হইতাছে। এইগুলো কোনো কামে আইব না। আমাকে দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাতে নজর পড়ছে না কারো। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এটা নতুন কোনো কিছু নয়। কলেজ তৈরি করার আগে ইউনিভার্সিটি তৈরি করার কারণে এই ক্রেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ পাইবেন না। স্যারের শিক্ষা সম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়ে চড়ে বসলেন, তারপর বললেন, 1969 থেকে 71 পর্যন্ত সময়ে শেখ সাহেব যারাই স্পর্শ করছেন তার মধ্যে আগুন জ্বালাইয়া দিছেন। এর পরের কথা আমি বলবার পারুম না। আমি গভর্নমেন্টের কারো লগে দেখা সাক্ষাৎ করি না। 72তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন, তো আদব লেহাজ আসিল খুব ভালা। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো এখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহরু ক্ষমতায় বৈশাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইড়া তোলো। শেখ সাহেব বললেন, আমি ইলেকশনে অপোজিশন পার্টিগুলো ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম। কইলাম, আপনি অপোজিশনরে 100 সিটি ছাইড়া দিবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইলা এলাম। ইতিহাসে শেখ সাহেবরে স্টেটসম্যান হইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাইবার পারলেন না। দিন তারিখ সাল এইসব আমার মনে থাকে না, আর আমি স্মৃতি থেকে এইসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মাজহারুল হক মারা গেছেন। ডক্টর হকের মৃত্যু রাজ্জাক স্যারকে খুব জখম করছে। বারবার স্যার অর্থনীতি সম্মেলনে দেয়া তার ভাষণটির কথা বলছিলেন। সেই সময়ে সাহস করে ডক্টর হক অনেকগুলো সত্য কথা বলছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে
উঠতে পেরেছিল। ডক্টর হক রাজ্জাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো তাকে জিজ্ঞেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ মুজিবুর রহমান, সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীর মৃত্যুতেও তাকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখেছি। মোজাফফর সাহেব ছিলেন রাজ্জাক স্যারের ছাত্র। অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন অন্য মানুষের কাছে। আমি শুনেছি মোজাফফর সাহেব যখন 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজ্জাক স্যার তার পরিবারের অংশীদায়িত্ব বহন করতেন। 1978 কি 79 সালের দিকে হবে। কানাডার টরন্টো টি অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করেন। তিনি জয়ী সরকারের মন্ত্রী কিছু একটা হয়ে যাবেন এরকম গুজব শোনা যাচ্ছিল। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন, সে অনেক পরের ব্যাপার। জয়ীর আমলে তিনি যখন এসেছিলেন রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহারাদি করতেন। স্যারের বাসায় যাওয়া আসা করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনা জানা হয়েছিল। সেবার তিনি 2 মাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাওয়ার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনা জানা একটি ছাত্র কানাডার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিল। ওয়াহিদুল হক সাহেবের মতো একজন নামকরা প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভর্তি হওয়ার পথ সহজ নয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। শুনেই স্যার মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না। আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেন। তার একটা অনুরোধে যদি ছাত্রের উপকার হয়, স্যার সে কাজটি করতে অসম্মত হবেন কেন? অতীতে আমি অনেককেই এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো স্যার না বললেও ভালো করে চেপে চুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। 1 সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি 3-4 বার করলাম। একদিন স্যার মহা বিরক্ত হয়ে বললেন, এইখান থেকে যাওয়ার পর ওয়াহিদুল হক আমার কাছে একখান পোস্ট কার্ডও লেখেন নাই। এবার আসল ব্যাপার বুঝলাম। প্রথিতযশা অর্থনীতিবিদ মরহুম ডক্টর আবু মাহমুদও লিবিয়া থেকে আসার পর রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন। তখন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহমুদের চাকুরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ডক্টর ফজলুল হালিম চৌধুরীর সঙ্গে ডক্টর আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ডক্টর আবু মাহমুদকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। নতুনভাবে চাকুরিতে যোগ দেওয়ার পর ডক্টর আবু মাহমুদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজেবাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা ডক্টর আবু মাহমুদকে অহেতুক খাটো করে দেখানো অথবা প্রফেসর রাজ্জাককে তাদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এই বিষয়গুলোর উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেই সব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনও হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্বও বটে। মুখ্যত সে কারণে প্রফেসর ওয়াহিদুল হক এবং ডক্টর আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাক্য করতে আমি শুনিনি। আজিজুল হক সাহেব। একদিন আজিজুল হক সাহেবকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। তিনি তখন গুলশানে থাকছেন। শীতকাল। স্যার একখানা কাঁথা গায়ে টেবিলের উপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি একটা অতি পুরনো হলদে হয়ে আসা বই পড়ছেন। তার চোখের দৃষ্টি কমে এসেছে। প্রথম দৃষ্টিতে মানুষ চিনতে তার কষ্ট হয়। কণ্ঠস্বর শুনেই আজিজুল হক সাহেব খুব কাছে গিয়ে স্যারকে বললেন, মনে হচ্ছে স্যার অত্যন্ত জরুরি কিছু তালাশ করছেন। স্যার চিরাচরিত সেই হাসিটা হাসলেন।
একটুখানি ব্যস্তসম্মত হয়ে উঠে বললেন, বয়েন। তারপর চেয়ার হাতড়াতে লাগলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার, আপনার পেরেশান হওয়ার প্রয়োজন নাই। এই যে চেয়ার আছে, বসতেছি। আমি যখন বসলাম, আজিজুল হক সাহেব রসিকতা করে বললেন, যেভাবে কাঁথা কুথা গায়ে লাগাইছেন, মনে হয় স্যারের খুব শীত লাগছে। স্যার কবুল করলেন, হ্যাঁ, শীত একটু লাগছে। এখন কি খাইবেন কন? খাওয়ানোর লাগা আপনার এমনও তোলা হওয়ার প্রয়োজন নাই। কি বই পড়ছেন কন? স্যার পঠিত পৃষ্ঠাতে একটা চিহ্ন দিয়ে বইটি সন্তর্পণে বন্ধ করলেন। অতি পুরনো বই, নাড়াচাড়া করলেই ঝুরঝুর করে পাতা ঝরে পড়ে। স্যার বললেন, জন অ্যাডামসের রিপোর্টটা দেখতেছি। বইটা এখন দুষ্প্রাপ্য হইয়া গেছে। আমার কাছে এক কপি আছে। হক সাহেব বললেন, নতুন খবর পাইলেন? স্যার বললেন, নতুন কিছু নয়, সব সব খবর সব পুরানা। বেঙ্গলের সবচাইতে মিসফরচুন ব্যাপার হলো, এখানে সাপোর্টিং কলেজ হওয়ার আগে ইউনিভার্সিটি তৈয়ার হয়েছে, আর মিডল স্কুল তৈয়ার না কইরা কলেজ বানাইছে। শুরু থেকেই বেঙ্গলের এডুকেশন সিস্টেমটা ছিল টপ হেভি। হের লাইগা এখানে ডিগ্রির লাইগা মানুষের একটা ক্রেজ জন্মাইছে। আমাগো সময় পর্যন্ত এই জিনিসটা চালু রয়েছে। গ্রামে গঞ্জে যেখানেই যাইবেন দেখবেন কলেজ জন্মাইতেছে। এখন আমাকে দরকার শক্তিশালী মিডল স্কুল। সেই দিকে কারো নজর নাই। এর মধ্যে কাজের ছেলেটা বাকরখানি এবং মাংসের দুটো প্লেট দিয়ে গেলেন। আজিজুল হক সাহেব ছেলেটিকে বললেন, স্যারের প্লেট কই? তিনি বললেন, আমি একটু আগে খাইছি, আপনারা খান। আমরা খাচ্ছিলাম এবং স্যারের কথা শুনছিলাম। মিডল স্কুলের সূত্র ধরে স্যার বলছিলেন, গ্রেট ব্রিটেনের বাঁচতে ডিফেন্সের চাইতে এডুকেশন বেশি অর্থ অ্যালট করা হয়। এখন দেখতে পাবেন, এভারেজ ইংলিশ চিলড্রেন স্কুলে বাধ্যতামূলক 1 পাউন্ড দুধ খাইতে হয়। হের লাইগা এভারেজ ইংলিশ চিলড্রেনের হেলথ মাচ বেটার দ্যান ওয়াজ ইন দ্য টাইম অফ এম্পায়ার। আমরা খাওয়া যখন শেষ করেছি, স্যার নতুন প্রকাশিত একটা বাংলা বই নিয়ে কথা বলতে আরম্ভ করলেন। অমলেশ ত্রিপাঠীর ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ইতিহাস বইটি সবে প্রকাশিত হয়েছে। ভদ্রলোক কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। সেই সময়ে তার এক ছেলে বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনার ছিলেন। অমলেশ বাবুকে বাংলা একাডেমির তরফ থেকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওটা বোধহয় কূটনীতিক গুরুত্বের কারণে দেওয়া হয়েছিল। হক সাহেব জিজ্ঞেস করলেন, কেমন লাগলো ত্রিপাঠীর বই? স্যার মুখে একটা বিশেষ ভঙ্গি করে বললেন, একেবারে মন গড়া সব কথা লেখা থুইছে। আমি বললাম, অমলেশ বাবুর লেখাটা যখন দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, 46-এর রায়ট নিয়ে খুব বিতর্কের সৃষ্টি হয়েছিল। আরও একটি সাময়িক পত্রিকা চতুরঙ্গেও এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। সে সময়ে যে সব ইন্ডিয়ান ICS অফিসার ছিলেন, তাদের মধ্যেও অনেকে অংশগ্রহণ করেছিলেন। অন্নদাশঙ্কর রায় 40-এর দাঙ্গার জন্য মুখ্যত হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দায়ী করেছেন। সোহরাওয়ার্দী সাহেব মুসলিম পুলিশদের দিয়ে দাঙ্গা করিয়েছেন। রাজ্জাক স্যার মন্তব্য করে বসলেন, সোহরাওয়ার্দী সাহেব পুলিশ দিয়া দাঙ্গা করাইছেন। ওনারা যখন কইতাছেন হাসা কইতাছেন, মাইনা নিলাম। এই কথা তো তারা নতুন কইতাছেন না, 46 থেকেই কইতাছেন। কিন্তু আমার কথা হলো 1946-এ কালকাটায় মুসলিম পুলিশের সংখ্যা ছিল কত? 1/4 তো না। সোহরাওয়ার্দী সাহেব যদি মুসলিম পুলিশের সাহায্য লইয়া থাকেন, তাকে নাম্বার 1/4 এর অধিক না। বাকি পুলিশ সব আসিল হিন্দু আর শিখ। তারা তো বইয়া আসিল না, তারা কি করছিল? স্যার তারপর সোহরাওয়ার্দী সাহেব সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। সোহরাওয়ার্দী সাহেব নামে আসিলেন মুসলিম এবং মুসলিম লীগের। তার খাওয়ানোটা অবশ্য আসিল
হিন্দু ভদ্রলোকের সাথে। বিধান রায়, শরৎ বসু এইসব মানুষদের সঙ্গে তিনি চলাফেরা করতেন। তার পার্সোনাল ফ্রেন্ডদের অনেকেই আসছিলেন হিন্দু। যতবারই রাজ্জাক স্যার সোহরাওয়ার্দীর সঙ্গে প্রসঙ্গ উত্থাপন করেছেন, মনে করিয়ে দিতে ভুল করেননি সোহরাওয়ার্দী টাইটেলটা নকল। এবারও তার পুনরাবৃত্তি করলেন। তারপর সোহরাওয়ার্দী সম্পর্কে আরও কিছু মজার গহন সংবাদ পরিবেশন করলেন। আমি বারবার জানতে চাইছি সোহরাওয়ার্দী সাহেবের আসল প্রফেশনটা কি। আমি বললাম উনি তো লয়ার ছিলেন। স্যার হাসলেন। এটা তো মানুষে জানে, কিন্তু তিনি তো প্র্যাকটিস করতেন না। আমি মিনা পেশোয়ারের নামটা উচ্চারণ করলাম। স্যার বললেন, স্পেসিফিক নামটা কইবার পারুম না। আকাশে চরচরে রোদ উঠছে। তিনি গায়ের থেকে কাঁথাটা খুলে চেয়ারের হাতায় রাখলেন। তারপর হুঁকোর নলটা তুলে নিয়ে টানতে আরম্ভ করলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনি যে হুঁকা টানতেছেন, কলকাতা তো তামুক দেওয়া নাই। স্যার বললেন, আজকাল এইরকমই। ডাক্তার তামুক এক্কেরে না করছে। যখন ইচ্ছে হয় অমনি দু একটা টান দিয়া দেখি। কথায় কথায় ভারতের প্রসঙ্গ উঠল। স্যার 1947 সালে আমেরিকা থেকে প্রকাশিত লাইফ ম্যাগাজিনের একটা কভারের কথা বললেন। এবার লাইফ ম্যাগাজিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের ওপর একটা কাভার স্টোরি করছিল। অগ্নিহোত্র অনুষ্ঠানে নেহেরু খালি গায়ে বৈশা মন্ত্র পড়ছেন। তারে ঘিরা বয়া আছেন মন্ত্রিমণ্ডলী বেদির চারপাশে। বেদি থেকে দূরে খাড়ায় আছেন দুইটা মানুষ, আম্বেদকর আর মৌলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটা হইতেছে বেদের নিয়ম অনুসারে। সেইখানে ওই হিন্দুর থাকনের পারমিশন নাই। লাইফ ম্যাগাজিন একটা মজার ক্যাপশন দিছিল, বার্থ অফ এ সেকুলার টেস্ট। মাওলানা আবুল কালাম আজাদের প্রসঙ্গ ওঠায় রাজ্জাক স্যার মন্তব্য করলেন, মাওলানার সত্য কথা বলার অভ্যাস ছিল খুব কম, অ্যান্ড হি ওয়াজ এ কনজেনিটাল লায়ার। কোরআন যে বইটা মাওলানা লিখছেন ইন্ডিয়াতে, সেইটারে মাওলানার মস্ত কীর্তি বইলা দেখানো হয়। আরব ওয়ার্ল্ডের কোনো জায়গায় কোথাও এই বইয়ের কোনো মেনশন নাই। আরবরা ইন্ডিয়াতে লেখা যে বইটার উপর গুরুত্ব দিয়ে থাকেন, সেইটা হইল ফাতেহায়ে আলমগীরি। তারপর রাজ্জাক স্যার আধুনিক ভারতের ভাষা সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আজকাল ইন্ডিয়ার এডুকেটেড মানুষরা যে ভাষায় পরস্পরের লগে কমিউনিকেট করে, সেইটা কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ না। তারা ইংরেজি মাধ্যমেই পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করেন। ব্রিটিশের চইলা যাইবার 50 বছর পরেও যারা একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি করতে পারে নাই, তারা এক লগে থাকবো কি কইরা আমি তো চিন্তা করবার পারি না। রাজ্জাক স্যার তার স্কুল জীবনের স্মৃতিচারণ করতে আরম্ভ করলেন। আমার বাবা আছিলেন পুলিশ অফিসার, বদলির চাকরি। তিনি বহরমপুরে পোস্টিং পাইলেন। আমরা 3 ভাই বহরমপুর স্কুলে আইসা ভর্তি হইলাম। টোটাল ছাত্র সংখ্যা আসছিল 500। মুসলিম ছাত্র আমরা 3 ভাই। এই সময়ে স্যার যদুনাথ সরকারের হিস্ট্রি অব আওরঙ্গজেবের বইটা বাইর হইছে। স্কুলে থাকানোর সময়ে আমি বইটা পড়ি। অ্যান্ড স্যার যদুনাথ ওয়াজ আ গ্রেট স্কলার। তিনি আওরঙ্গজেবের অনেক সদ্গুণের কথা উল্লেখ করছেন। লম্বা ফেরিস্তের পর একটা বাট লাগাইয়া লিখলেন, ইসলাম ধর্মের উপর অত্যন্ত নিষ্ঠার জন্য এরকম একজন সম্রাটের নানাবিধ গুণ কোনো কামে আইল না। এই অংশ পড়া মুখটা তিতা হইয়া গেল।